লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা এনএফএস ফাইল সার্ভার কনফিগারেশন করব। এনএফএস অর্থাৎ নেটওয়ার্ক ফাইল সিস্টেম নেটওয়ার্কে ফাইল সার্ভার বা স্টোরেজ হিসাবে কাজ করে। আমরা জানি যে এনএফএস সার্ভার মূলত লিনাক্স বা লিনাক্স ইউনিক্স ফাইল সিস্টেম ব্যবহার করে। এছাড়া আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এনএফএস এর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করি তাহলে কিন্তু এনএফএস সার্ভার ব্যবহার করা যায়। তো আমরা গত ভিডিওতে দেখেছি যে ডাটা স্টোরেজ হিসেবে আমরা 3 ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ড্যাশ, আরেকটা হচ্ছে ন্যাস, আরেকটা হচ্ছে সেন। এই এনএফএস ফাইল সার্ভার মূলত এই ন্যাস স্টোরেজ সিস্টেমটাই ব্যবহার করে থাকে। গত ভিডিওতে আমি এই 3টা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং আজকে আমি আর আলোচনা করব না, আজকে শুধুমাত্র কনফিগারেশন করব। তো এনএফএস সার্ভার কনফিগারেশন করার জন্য আমরা ভিএমআর ওয়ার্কস্টেশনে যাই। এখান থেকে সেন্ট্রাল অপারেটিং সিস্টেমকে আমরা সার্ভার হিসাবে নিব আর রেড হ্যাট অপারেটিং সিস্টেমকে আমরা ক্লায়েন্ট হিসাবে নিব। অর্থাৎ আমরা রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে এই সেন্ট্রাল অপারেটিং সিস্টেমে যে এনএফএস ফাইল সার্ভার কনফিগারেশন করব সেখান থেকে যে ফাইলগুলো শেয়ার করব এগুলো অ্যাক্সেস করব। ঠিক আছে? তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে আইপিটা জানতে হবে। ঠিক আছে? আমরা জানি আইপি জানার জন্য ইফ কনফিগ এটা লিখে এন্টার দিব। এখানে দেখেন আমার এটা আইপি হচ্ছে এটা, আমি একটু এটা নোট করে নিব। ঠিক আছে? যে আমার সার্ভারের আইপিটা হচ্ছে এইটা। এখন আমার ক্লায়েন্টের আইপিটাও নোট করে নেই, পরে আমার প্রয়োজন হবে। ইফ কনফিগ এখান থেকে ক্লায়েন্টের আইপিটাও আমি কপি করে নিলাম, কপি করে এখানে নোট করে নিব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হোস্ট নেমের পরিবর্তন করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন নোডটা আমার সার্ভার আর কোন নোডটা আমার ক্লায়েন্ট। ঠিক আছে? তো এখান থেকে হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম এটা আমি কপি করে নিলাম। এখানে হোস্ট নেম সিটিএল, এখানে সেট হাইফেন হোস্ট নেম। এখন এটাকে আমরা একটা সার্ভার নাম দিই, সেন্ড সার্ভার। দেখেন আমার হোস্ট নেম কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে সেন্ড সার্ভার। আর এখানে রেড হ্যাট অপারেটিং সিস্টেমে যেহেতু রেড ক্লায়েন্ট হিসেবে আছে সুতরাং আমার আর এখন পরিবর্তন করতে হবে না। এখন আমার বুঝতে সুবিধা হবে যে এটা আমার সার্ভার হিসেবে কাজ করছে আর এটা হচ্ছে আমার ক্লায়েন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে? আপনারা যদি পরিবর্তন করতে না চান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমাদের হোস্ট নেম পরিবর্তন করলাম আর আইপিটা আমি নোট করে নিলাম, এখন আমরা শুরু করব যে আমার ফাইল সার্ভারের প্রথম কাজ। ঠিক আছে? আমার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ফাইল সার্ভার কনফিগারেশন করার জন্য আমাদের এই প্যাকেজটা লাগবে। সুতরাং আমরা প্রথমে দেখব যে আমার এই প্যাকেজটা আছে কিনা। তো এই প্যাকেজটা দেখার জন্য আমাদের এখানে rpm কোয়েরি করব। এখানে কি কোয়েরি করব যে grep nfs utils এই প্যাকেজটা আছে কিনা। ঠিক আছে? এখন এন্টার দিব। দেখেন আমার কিন্তু এখানে এই প্যাকেজটা আছে, সুতরাং আমি এখন ইনস্টল করতে পারবো। আপনারা যারা না জানেন যে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয় লোকালি বা ইন্টারনেটের মাধ্যমে, তারা আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমি প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা জানি যে প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনারা ডিএনএফও ব্যবহার করতে পারেন। এখানে ইনস্টল, এখানে প্যাকেজের নাম কি এনএফএস, এখানে ইউটিলস, এখানে হাইফেন দিয়ে ওয়াই দিব, আর ওয়াই মানে হচ্ছে ইয়েস। এখন এন্টার দিব। দেখেন আমার নেট কানেকশন থাকলে কিন্তু আমার প্যাকেজটা ইনস্টল হওয়া শুরু করবে। ঠিক আছে? দেখেন প্যাকেজটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আপনারা কিন্তু চাইলে এটা লোকালিও ইনস্টল করতে পারেন। তো লোকালি কিভাবে ইনস্টল করতে হয় এটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখানে একটু সময় নিবে, যেহেতু একটু বড় ফাইল একটু সময় নিবে, আপনারা অপেক্ষা করবেন। যেহেতু আজকের ভিডিওটা এনএফএস ফাইল সার্ভার কনফিগারেশন নিয়ে, সুতরাং আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে। সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু এনএফএস ফাইল সার্ভার কনফিগারেশন করতে পারবেন না। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কনফিগারেশন, যেটা না জানলে আপনারা লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবেন না। ঠিক আছে? তো ভিডিওটা বড় হলেও শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কয়েক মিনিট পরে আমার এনএফএস ফাইল সার্ভারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এনএফএস শেয়ার নামে ডিরেক্টরি তৈরি করব।
ডিরেক্টরি তৈরি করার পরে এর ভিতরে আবার ২ টা ডিরেক্টরি তৈরি করব। একটা হচ্ছে প্রাইভেট আরেকটা হচ্ছে পাবলিক। এই প্রাইভেট এবং পাবলিকের ভিতরে আমরা ফাইল তৈরি করব। ঠিক আছে? তো চলুন এখন আমরা ডিরেক্টরি তৈরি করি। তো আমরা জানি যে ডিরেক্টরি তৈরি করার জন্য mkdir এখানে রুট ডিরেক্টরির nfs share এখানে ডিরেক্টরির নাম হচ্ছে শেয়ার। এখন এন্টার দিব। এখন আমরা এই ডিরেক্টরিতে ঢুকবো। সিডি দিয়ে -nfs শেয়ার ঢুকলাম। ঢোকার পরে এখন আমরা যে কাজটা করব যে mkdir অর্থাৎ এই nfs শেয়ারে আমরা আবার ২ টা ডিরেক্টরি তৈরি করব। একটা হচ্ছে পাবলিক আরেকটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে? তৈরি করলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেটে আমরা ফাইল তৈরি করব। ঠিক আছে? তো এটা কিভাবে করে যে আমরা জানি যে টাচ দিয়ে ফাইল তৈরি করে। এখানে আমরা টাচ দিয়ে প্রথমে পাবলিকে তৈরি করব। পাবলিক এখানে স্ল্যাশ এখানে ফাইলের নাম দিব। কি নাম দিতে পারি? যে পাবলিক ফাইল পাবলিক 1 যেকোনো একটা নাম দিতে পারি, অসুবিধা নেই। এখানে নাম দিলাম। এখন আরেকটা ফাইল তৈরি করব সেটা হচ্ছে প্রাইভেটে। ঠিক আছে? তো এখানে স্ল্যাশ দিব। এখানে ফাইল প্রাইভেট 2 নাম দিলাম। এখন এন্টার দেই। এখন যদি আমি ls কমান্ড দেই, দেখেন আমার কিন্তু এখানে প্রাইভেট এবং পাবলিক ২ টা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এখানে এগুলো যদি পারমিশন দেখতে চাই তাহলে ll দিতে পারেন, অসুবিধা নেই। অথবা আপনারা যদি সিডি দিয়ে প্রাইভেটে ঢোকার পরে এখন যদি ls কমান্ড দেই, দেখেন আমার ফাইল প্রাইভেট 2 তৈরি হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা কিন্তু NFS ফাইল সার্ভার কনফিগারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটা আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে ফাইল সার্ভার কনফিগারেশন করতে পারবেন না। ঠিক আছে? তো প্রথমে আমরা বুঝে নিব, এরপরে আমরা কনফিগারেশন করব। তো আমরা জানি যে ইটিসি ডিরেক্টরিতে এক্সপোর্ট নামে একটা ফাইল আছে, যেই ফাইলটার মধ্যে আমরা এই লাইন ২টা লিখে দিব। ঠিক আছে? তো প্রথমে আমরা ভিএম দিয়ে এই এক্সপোর্ট ফাইলটা ওপেন করব। ঠিক আছে? তো ভিএম দিয়ে এক্সপোর্ট ফাইল ওপেন করব। এখান থেকে ভিএম ইটিসি ডিরেক্টরি থেকে এক্সপোর্টস এখন এন্টার দিব। দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেল। আমরা জানি ফাইলে কিছু লিখতে হলে আই প্রেস করতে হয়। আই প্রেস করলে ইনসার্ট মোডে চলে যায়। আচ্ছা, এখন এই ২টা লাইন আমরা কপি করব। হুবহু যেভাবে আছে সেভাবেই আমি ডেসক্রিপশন বক্সে এই ২টা লাইন লিখে দিব। আপনাদের কোনো টেনশনের কাজ নেই। এখন এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে? দেখেন এখানে এই NFS শেয়ার আর প্রাইভেট মানে আমরা যে এখানে এই প্রাইভেট এবং পাবলিক নামে কিন্তু ২ টা ডিরেক্টরি তৈরি করেছি এই NFS শেয়ারের আন্ডারে। এই কারণে এটা হচ্ছে পাথ। আর এখানে যে আইপি রেঞ্জটা দিব সেই আইপি গুলোই কিন্তু আমার এই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো আমি জানি যে আমার একটা ক্লায়েন্ট আছে, আপনারা দেখছেন যে এটা এখন এটার সাবনেট হচ্ছে এটা। আমি এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমি এটা কপি করে নিলাম। এটা আপনারা যে নেটওয়ার্কে অ্যাক্সেস দিতে চান সেই নেটওয়ার্কটা দিবেন। ঠিক আছে? এখানে আপনাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে? এখানে 0 দিয়ে দিলাম। এখানে এটা কপি করে এখানে একটা 0 দিতে হবে। ঠিক আছে? এটা একটু সুন্দর করে দেই। আর এটা হচ্ছে রিড অনলি আর এটা হচ্ছে রিড রাইট। আপনারা তো জানেন যে রিড অনলি থাকলে কি হয় আর রিড রাইটার থাকলে কি হয়। ঠিক আছে? তো প্রাইভেটের ফাইলগুলো সে শুধুমাত্র রিড অনলি অর্থাৎ কপি করতে পারবে। আর রিড রাইট অর্থাৎ পাবলিকের ফাইলগুলো তারা ডিলিটও করতে পারবে, কাটও করতে পারবে। ঠিক আছে? আর এখানে সিঙ্ক দিয়ে বোঝাচ্ছে যে সে অটো সিনক্রোনাইজ হবে। আর এখানে নো রুট স্কোয়াশ এটা দিয়ে বোঝাচ্ছে যে অ্যালাউ রুট প্রিভিলেজ অর্থাৎ রুট ইউজারও এই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো এখানে আপনারা বিস্তারিত নোটটা দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখন আমি যে কাজটা করব, আমার এটা তো লেখা হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিব। আমি এই কপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো চেঞ্জ করে এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এখন এখানে আমার লেখা শেষ। এখন আমি এটা সেভ করব। এসকেপ নো প্রেস করে এখন :x দিয়ে আমি সেভ করে দিলাম। আমার সেভ হয়ে গেছে। তো এই ফাইলটা আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। এখানে ক্যাট দিয়ে etc এক্সপোর্টস দিলাম। দেখেন
আমার কিন্তু এখানে এগুলো লেখা হয়ে গেছে। এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। যে নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি গুলো এই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? তো এগুলো আমি বারবার বলতেছি, কারণ হচ্ছে এগুলো যদি আপনারা ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু ফাইল সার্ভার কনফিগারেশন করতে পারবেন না। ঠিক আছে? এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই এনএফএস সার্ভারটা আমরা রিস্টার্ট দিব। তো আমরা জানি যে রিস্টার্ট দেওয়ার জন্য সিস্টেম সিটিএল রিস্টার্ট সার্ভিসটা হচ্ছে এনএফএস সার্ভার ডট সার্ভিস। এখন এন্টার দিব। আমার সার্ভারটা রিস্টার্ট হয়ে যাবে। এখন আবার এনেবল করব। আপনাদের যদি এনেবল থাকে তাহলে নতুন করে এনেবল করতে হবে না। এনেবল এনএফএস সার্ভার ডট সার্ভিস। আমার এনেবল হয়ে গেল। আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের এনেবল আছে কিনা। তো এনেবল কিভাবে দেখব? সিস্টেম সিটিএল স্ট্যাটাস এনএফএস সার্ভার ডট সার্ভিস। এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু ফাইল সার্ভারটা এনেবল আছে, আবার অ্যাক্টিভ আছে। ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নেই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার কনফিগারেশনে যদি কোনো ভুল থাকে তাহলে এক্সপোর্ট এফএস -RA এটা এন্টার দেওয়ার পরে দেখেন আমার এখানে কোনো লিখা আসে নাই। তার মানে আমার কনফিগারেশনে কোনো ভুল নেই। ঠিক আছে? আর যদি কনফিগারেশনে কোনো ভুল থাকতো তাহলে কিন্তু এখানে লিখে আসতো। এটা দেখে আপনারা সলভ করবেন। ঠিক আছে? এখন আমার এখানে মাউন্ট হয়েছে কিনা এটা দেখার জন্য শো মাউন্ট -E এটা হচ্ছে লোকাল হোস্ট। যেহেতু আমি এই সার্ভার থেকে এটা চেক করতেছি, এই কারণে এটা লোকাল হোস্ট। দেখেন এখানে এক্সপোর্ট লিস্ট ফর লোকাল হোস্ট। এখানে দেখেন আমার এই ডিরেক্টরির পাথটা দেওয়া আছে, আর কোন আইপি অ্যাড্রেসগুলো এই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে সেটা দেওয়া আছে। ঠিক আছে? এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা এনএফএস মাউন্ট টিডি এবং আরপিসি বাইন্ড এই ৩টা সার্ভিসকে আমরা ফায়ারওয়ালে অ্যালাউ করে দিব। ঠিক আছে? আপনারা যারা ফায়ারওয়ালে কনফিগারেশন করতে পারেন না তারা আমার প্লেলিস্টে ভিডিও আছে, সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা আমি প্লেলিস্টের লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এখন আমি ৩টা সার্ভিস এখানে অ্যালাউ করার জন্য এখান থেকে অ্যাক্টিভিটিসে যাব। আমার আগেই ফায়ারওয়াল সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে, এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা পার্মানেন্ট সিলেক্ট করব, আর এখান থেকে এনএফএস আরপিসি বাইন্ড, এখান দেখেন এনএফএস আরপিসি বাইন্ড এবং মাউন্ট টিডি এই সার্ভিসটা অ্যালাউ করে দিব। ঠিক আছে? তো অ্যালাউ করার পরে এখান থেকে অপশনে যাব, এখান থেকে একটা রিলোড দিব। তো রিলোড দেওয়ার পরে এখানে আমার সমস্ত কাজ শেষ, অর্থাৎ আমার ফাইল সার্ভারের কাজ শেষ। এখন আমি রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্সেস করব। ঠিক আছে? আপনারা যারা ফায়ারওয়ালে কিভাবে সার্ভিসগুলো অ্যালাউ করতে হয় বা ডিনাই করতে হয় এগুলো না জানেন তাদের জন্য বলতেছি যে আপনারা চাইলে এখান থেকে সেট এনফোর্স এখান থেকে 0 দিয়ে আপনারা ফায়ারওয়াল পারমিসিভ মোডে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে গেট এনফোর্স এখানে দেই, এখন কিন্তু পারমিসিভ মোড আছে। ঠিক আছে? তো এখান থেকে সেট এনফোর্স 1 এটা দিলে, আবার যদি গেট এনফোর্স দেই তাহলে দেখেন এনফোর্সিং মোডে আছে। তো এনফোর্সিং মোডে থাকলে কিন্তু আমার ফাইল সার্ভারটা ব্লক করে দিতে পারে। এই জন্য আমি কিন্তু গ্রাফিক্যালি অ্যালাউ করে দিলাম। ঠিক আছে? তো আমি ইচ্ছা করলে সেট এনফোর্স 0 দিয়ে দিলাম। এটা আপনারা করতে পারেন, তবে এটা অনেক সময় কাজ নাও করতে পারে। আপনাদেরকে যেরকম সমস্যা দেখা দিতে পারে, আপনাদের উচিত যে সেন্ট্রোস অপারেটিং সিস্টেমে আপনারা অ্যাক্টিভিটিস থেকে ফায়ারওয়াল সফটওয়্যারটা ইনস্টল দিয়ে এখান থেকে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে? এখন আমার ক্লায়েন্ট সাইড থেকে যদি আমরা ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে চাই তাহলে প্রথমে আমাদের এনএফএস ইউটিলস এটা ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে। তারপরও আমরা যদি না করা থাকে তাহলে আমরা ইনস্টল করে নেব। ঠিক আছে? এখান থেকে এই কমান্ডটার মাধ্যমে আপনারা ইনস্টল করে নিতে পারেন। যেহেতু আমি রেড হ্যাট অপারেটিং সিস্টেমে এখনো সাবস্ক্রিপশন নেইনি, এজন্য এটা দেখাচ্ছে। সমস্যা নেই, এটা ডিফল্টভাবে ইনস্টল করা আছে, এটা আমি জানি। তো আপনাদের যদি ডিফল্টভাবে ইনস্টল করা না থাকে তাহলে এই কমান্ড দিয়ে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ফাইল সার্ভার যে ক্রিয়েট করলাম এই ফাইল সার্ভারে আমার ওই
পাথে মাউন্ট হয়েছে কিনা, ঠিক আছে? এজন্য এখানে আমরা ফাইল সার্ভারের আইপিটা দিয়ে দিব। এখানে 121 দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখানে মাউন্ট হয়েছে। আপনাদের যদি এরকম না আসে, আপনাদের যদি এরর দেখায়, তাহলে অবশ্যই আপনারা একটা করে চেক করবেন। এখানে কানেকশন ঠিক আছে কিনা, ফায়ারওয়েলে ব্লক করা আছে কিনা। এখন যেহেতু আমার এই মাউন্ট পয়েন্ট দেখাচ্ছে, তার মানে আমি এখন এখানে মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করলে আমরা এই পাথে যে ফাইলগুলো আছে এগুলো অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের এটা মাউন্ট করতে হবে। এখন মাউন্ট করার জন্য আমি NFS পাবলিক এবং NFS প্রাইভেট নামে একটা ফোল্ডার তৈরি করব। তো এখান থেকে mkdir এটা একটা মাউন্ট, এটা একটা ডিরেক্টরি, আর একটা হচ্ছে এখানে প্রাইভেট দিয়ে দিই। এখন এন্টার দিই। এখন মাউন্ট করার জন্য যে কমান্ডটা দিব সেটা হচ্ছে মাউন্ট -t, এখানে দিব NFS, মানে টি মানে টার্গেট, এটাকে কি ফাইল, এটা হচ্ছে NFS। আর এখন এখানে ফাইল সার্ভারের আইপিটা দিয়ে দিব। আমরা জানি আইপি হচ্ছে 121, এখানে কোলন দিয়ে এখন ফাইল সার্ভারের পাথটা দিয়ে দিব। আমরা জানি NFS শেয়ার, এটা হচ্ছে পাবলিক। এখানে আমরা এখানে যে ডিরেক্টরিটা তৈরি করেছি এটা দিয়ে দিব। আমরা জানি ডিরেক্টরি তৈরি করেছি কি NFS পাবলিক। এটা হচ্ছে আমি ক্লায়েন্ট সাইডে যে ডিরেক্টরিটা তৈরি করছি, ঠিক আছে? তো এখানে আমার এটা মাউন্ট হয়ে গেছে। এখন মাউন্ট হয়েছে কিনা এটা দেখার জন্য df-st এন্টার দিলাম। দেখেন এখন কিন্তু আমার মাউন্ট হয়ে গেল, অর্থাৎ আমরা এই ফাইল সার্ভারে এই লোকেশনে যে ফাইলটা রাখবো, আমরা এই মাউন্ট পয়েন্টে কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই মাউন্ট পয়েন্টটা কিন্তু অপারেটিং সিস্টেম বন্ধ করলে কিন্তু আমার মাউন্ট পয়েন্ট চলে যাবে। তো এইভাবে করে বারবার যদি মাউন্ট পয়েন্ট আমার ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। এই কারণে আমি পরবর্তী ভিডিওতে অটো মাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। অটো মাউন্ট করলে এভাবে রিস্টার্ট দিলেও কিন্তু আপনার মাউন্ট পয়েন্ট চলে যাবে না, ঠিক আছে? এখন আমরা এই পয়েন্টে যে ফাইলগুলো তৈরি করেছিলাম এগুলো অ্যাক্সেস করার জন্য আমরা সিডি এখান থেকে এই পয়েন্টে চলে যাব, ঠিক আছে? NFS আপনারা যারা মাউন্ট করতে পারেন তাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন এখন আমি ls কমান্ড দিই। দেখেন আমি এখানে ফাইল পাবলিক এখানে ক্রিয়েট করেছিলাম কিন্তু CentOS অপারেটিং সিস্টেমে। এখন আমি এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে এখানে আমি cd-root দিয়ে cd দিয়ে NFS শেয়ার এখানে চলে যাব। ls কমান্ড দেই, এখানে cd দিয়ে পাবলিকে যাই, এখানে ls কমান্ড দিই। দেখেন ফাইল পাবলিক 1 এটা কিন্তু আমার এই ফাইল সার্ভারে ক্রিয়েট করা, ঠিক আছে? এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এখানে একটা ফাইল ক্রিয়েট করব, টাচ টেস্ট পাবলিক 1 এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এখন ls কমান্ড দেই। দেখেন এটা হয়ে গেছে। এখন দেখি এখানে আমার সিনক্রোনাইজ হয়েছে কিনা, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এখানে এই যে টেস্ট পাবলিক 1 ক্রিয়েট করলাম কোথায়, ক্লায়েন্ট থেকে, আর এখানে আমি সার্ভারও পেয়ে গেছে। এখানে দেখেন এই পাবলিকে আমি কিন্তু ফাইল এখানে ক্রিয়েটও করতে পারলাম ক্লায়েন্ট থেকে, এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমরা এখান থেকে একটু ফাইলে দেখাই। এখানে দেখেন আমরা যখন এটা পাবলিক ব্যবহার করেছি তখন কিন্তু এখানে রিড রাইট অ্যাক্সেস দিছি। আর আমরা যে প্রাইভেটে যে ফাইলটা ক্রিয়েট করব সেটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না বা নতুন করে ফাইল ক্রিয়েট করতে পারবো না, কারণ হচ্ছে এখানে রিড অনলি দেওয়া, ঠিক আছে? তো সময় যেহেতু অনেক হয়ে গেছে এই কারণে আমরা রিড অ্যাক্সেসটা দেখালাম না। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি অটো এফএস অর্থাৎ অটো মাউন্ট কিভাবে করা যায় সেটা দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।